একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে হারুকি মুরাকামির একটি অন্যতম গল্পগ্রন্থ আফটার দ্য কুয়েকের আলোচনা করছি। হারুকি মুরাকামি জাপানের জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ কথা সাহিত্যিক, তবে এই লেখকের খ্যাতি বিশ্বের অনেক দেশেও ছড়িয়ে পড়েছে। তার লেখা বিখ্যাত উপন্যাসগুলো এ ওয়াইল্ড সি চেজ, দি উইন্ড বার্ড ক্রনিকল, কাফকা অন দ্য শোর, নরজিয়ান উড, হিয়ার দ্য উইন্ড সিং, ডান্স ডান্স ডান্স, 1984 ইত্যাদি উল্লেখযোগ্য। আফটার দ্য কুয়েক তার লেখা একটি অন্যতম শ্রেষ্ঠ গল্পগ্রন্থ। তার উল্লেখযোগ্য গ্রন্থাবলী প্রায় 20টি ভাষায় অনুদিত হয়েছে এবং সাহিত্যে তিনি নোবেল পুরস্কার পেতে পারেন এমন ধারণা করা হয়ে থাকে। বিংশ শতাব্দীর শুরুতে পরাবাস্তবতা, জাদুবাস্তবতা এবং বাস্তবতার মিশেলে সাহিত্যে যে ধারাটি প্রতিষ্ঠিত হয়েছে, মুরাকামির রচনাতেও সেই ধারাটি উজ্জ্বল। বলা হয়ে থাকে পশ্চিমা সাহিত্য প্রভাবিত মুরাকামির সাহিত্যকর্ম। উইলিয়াম ফকনার, আর্নেস্ট হেমিংওয়ে, গাব্রিয়েলা মার্কেজের প্রভাব তার সাহিত্যে রয়েছে। হারুকি মুরাকামির আফটার দ্য কুয়েক 120 পৃষ্ঠার গল্প গ্রন্থটিতে 6টি গল্প সংকলিত হয়েছে। 1995 সালের কোবের, জাপানের একটি শহরের নাম। ভূমিকম্পের পটভূমিতে গল্পগুলি রচিত হলেও গল্পে কোথাও ভূমিকম্পের চিত্র চিত্রিত হয়নি, বরং বলা যায় ভূমিকম্পের নিদারুণ ভয়, আতঙ্ক, কষ্ট, মনস্তাপ এবং কান্নার শব্দহীন বিমূর্ত চিত্র অঙ্কিত হয়েছে প্রতিটি গল্পের চরিত্রগুলির মনোজগতে। ভূমিকম্পের পর মানুষের মনে যে ধরনের প্রভাব পড়ে তারই শিল্পিত বিমূর্ত ও প্রচ্ছন্ন চিত্র এই গল্পগ্রন্থের প্রতিটি গল্পে খোদিত হয়েছে। লেখক সচেতনভাবেই হয়তো গল্পে ভূমিকম্পের বর্ণনায় কিংবা বাস্তবানুক দুর্ঘটনার মর্মস্পর্শী বর্ণনার কোনো গল্প এখানে গ্রন্থিত করেননি, তবে প্রতিটি গল্পের প্রতিটি চরিত্র মর্মস্পর্শী আর্তনাদার কষ্টের উত্তাপে নিষিক্ত হয়েছে। ইউএফও ইন কোশিওর শিরোনামের প্রথম গল্পের কেন্দ্রীয় চরিত্র সেলসম্যানস কমোরা, এক সুদর্শন যুবক যার কিনা বিয়ের আগে অনেক সুন্দরী বান্ধবীর সঙ্গে অবাধ মেলামেশা ছিল, কিন্তু বিয়ের পর এক অসুন্দরী বেটে স্ত্রীর সঙ্গে তার প্রেমের মহাচ্ছন্নতা তৈরি হয় এবং দোকান আর বাসা ছাড়া সে সব কিছু ত্যাগ করে সংসারী হয়েছে। আর সেই স্ত্রী একদিন কিছু না বলেই বাসা থেকে উধাও হয়ে যায় এবং যাওয়ার সময় শুধু একটি চিরকুটে লিখে যায়, ইউ হ্যাভ নাথিং ইনসাইড ইউ দ্যাট ইউ ক্যান গিভ মি, অর্থাৎ তোমার ভিতরে কিছু নেই যা তুমি আমাকে দিতে পারো। এই বাক্যটিতে কমোরার জীবনের এক প্রচ্ছন্ন শোক গাথা স্পষ্ট হয়ে ওঠে। অন্তর্দহন থেকে নিবৃত্তির জন্য কমোরা দীর্ঘদিনের ছুটি নিয়ে নিজ শহর থেকে অন্যত্র একটি শহরে গেলে বন্ধুর প্ররোচনায় তার ছোট বোনের সঙ্গে দেখা করতে গিয়েও সীমা ওর সঙ্গে দৈহিক মিলনে ব্যর্থ হয়। তখন সীমা ও কমোরার বুকে আঙুল দিয়ে লিখে, ইউ আর জাস্ট অ্যাট বিগিনিং, অর্থাৎ তুমি এখনও নবীন। নরজিয়ান ওডে যৌনতার যেরকম খোলামেলা বর্ণনা পাওয়া যায়, আফটার দ্য কুয়েক গল্পগ্রন্থে তেমন খোলামেলা বর্ণনা না দিয়ে লেখক পরিমিত বোধের স্বাক্ষর রেখেছেন। তবে কমোরার হয়তো অত্যধিক মানসিক চাপের বা ভয়ের কারণে শারীরিক বিপর্যয় ঘটেছে এবং যৌন অক্ষমতা প্রকট রূপ ধারণ করেছে বলেই তার স্থির অন্তর্ধান হয়ে যাওয়ার কারণ। লেখক তা অত্যন্ত সুকৌশলে শিল্পের রঙে বাংময় করে তুলেছেন। মনোকষ্টের কারণে জীবনের বিপর্যয়ের ঘটনাটি সরাসরি উল্লেখ না করে দুইটি ঘটনায় লেখকের অন্তর্দর্শন চিত্রিত করেছেন। আরও উল্লেখ্য যে গল্পটি যেভাবে রচিত হয়েছে তাতে কোথাও মনে হবে না ভূমিকম্পের সঙ্গে সম্পর্কযুক্ত গল্পের বিষয়বস্তু, কিন্তু কমোরার জীবনের ঘটনাবলী বিশ্লেষণ করলে গল্পের অন্তর্নিহিত বক্তব্য থেকে ভূমিকম্পের সঙ্গে সম্পর্ক কোথায় তা বুঝে নেওয়া পাঠকের দায়িত্ব। হয়তো এখানেই গল্পটির সার্থকতা। ল্যান্ডস্কেপ উইথ ফ্ল্যাট আয়রন দ্বিতীয় গল্পেও গল্পের নায়কের একাকিত্ব জীবনের একটি
ছবি অঙ্কিত হয়েছে। এই গ্রন্থের সবচেয়ে ভালো লাগা আমার কাছে গল্পের বয়স্ক নায়কের সঙ্গে এক তরুণের নিষ্কাম প্রেমের আভাস পাওয়া যায়। গল্পের নায়ক একজন চিত্রশিল্পী। সে প্রতি রাতে সমুদ্রের ভাসমান কাঠের গুঁড়ি দিয়ে অগ্নি উৎসব করে রাত কাটায়। তার জীবনযাপন অত্যন্ত সাদাসিধে। প্রতিদিন একই প্রকার খাবার দোকান থেকে কিনে খেয়ে জীবন ধারণ করে। সে নিজের বাসায় ফ্রিজে কোনো কিছু রাখে না। এই শিল্পীর চরিত্রে একটি ভীতির রেখা লেখক এঁকেছেন যে সে ফ্রিজকে ভয় পায় এবং তার মনে হয় সে ফ্রিজে আটকা পড়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে। একাকী জীবনযাপনের কোনোরূপ বৈচিত্র্য নেই। আপাত দৃষ্টিতে তাকে খুব স্বাভাবিক মনে হলেও তার ভিতরের যে দহন তা কোনোভাবে প্রকাশ করা হয়নি। রাতের বেলায় সমুদ্র সৈকতে অগ্নি উৎসব করে সময় কাটায় এই শিল্পী, যে কেবল একটি স্ত্রীর ছবি এঁকে এই ছবিকে বড় ধরনের শিল্পকর্ম মনে করছে। এসব কথা সে তার নিষ্কাম প্রেমের বান্ধবীর অগ্নি উৎসবের সময় বলে। আর ধীরে ধীরে রাত গভীর হলে তারা সমুদ্র সৈকতে গভীর ঘুমে তলিয়ে যায়। গল্পটি পড়ে শেষ করার পর মনে হয় সম্পূর্ণ সমুদ্র সৈকতটি বিষাদে ছেয়ে আছে। অল গডস চিলড্রেন্স ক্যান ডান্স তৃতীয় গল্প। এতে পরাবাস্তবতা ও অলৌকিক চরিত্রের সন্ধান পাওয়া যায়। ইউশিয়া গল্পের নায়ক। তার বয়স যখন 17 বছর তখন মা তার জন্ম রহস্যের কথা বলেন। ইউশিয়ার পুরুষাঙ্গ অস্বাভাবিক বড়, যা মাও জানে, এবং মা তা বিশ্বাস করে যে ইউশিয়া ঈশ্বর পুত্র বলেই তার পুরুষাঙ্গ এত বড়। ইউশিয়ার জন্মের কাহিনীতে মা প্রকাশ করে জন্ম প্রতিরোধক ব্যবহার করার পরও মা গর্ভবতী হতো এবং গর্ভপাত ঘটাতো। এবং একদিন এক ডাক্তার, যার কিনা কানের লতি কুকুরে খেয়ে ফেলেছে, তাকে এক ঘটনা বলার পর সে ডাক্তার এসব কথা অবিশ্বাস করে এবং পরে নিজেই জন্ম প্রতিরোধক ব্যবহার করে মিলিত হলে ইউশিয়ার জন্ম হয়েছে। একদিন সেই মানুষটিকে সে খুঁজে পায় যার কানের লতি কুকুরে খেয়ে ফেলেছিল এবং সে ভাবে এই লোকই তার বাবা। ওরা গলির পথ ধরে এগিয়ে যায়। লোকটি একসময় অন্ধকারে হারিয়ে গেলে ইউশিয়া একা একা নাচতে থাকে। গল্পটি এভাবেই শেষ হয়। এই গল্পেও লেখক একাকিত্বের মর্মবেদনার ঝঙ্কার তুলেছে, যা ইউশিয়ার নাচের মাধ্যমে অতল অন্ধকার প্রাচীরে প্রতিধ্বনিত হতে থাকে, আর এই প্রতিধ্বনি গিয়ে আঘাত করে পাঠকের মনেও। প্রতীকী এ গল্পে ভূমিকম্পের ফলে সর্বস্ব হারানো মানুষের নিঃসঙ্গতার গভীর সংকট চিত্রিত করেছেন লেখক। থাইল্যান্ড একটি চমৎকার গল্প। এই গল্পে অলৌকিক বা ঐন্দ্রজালিক বিষয়ের কিঞ্চিত সন্ধান মিলে। গল্পের নায়িকা একদিন থাইল্যান্ডে একটি কনফারেন্স করতে গিয়ে এক চিরকুমার গাড়ি চালকের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর সময় একদিন ড্রাইভার এই নারীর কাছে একটু সময় প্রার্থনা করে অতিশয় বৃদ্ধা এক নারীর কাছে নিয়ে যায়। সেই নারী মানুষের শরীরে বা মনে কিছু থাকলে বলতে পারে অলৌকিক জ্ঞানে। এই বৃদ্ধা বলল, তোমার পেটের ভিতরে একটি পাথর আছে, যেখানে জাপানি ভাষায় কিছু লেখা আছে যা আমি পড়তে পারি না। অত্যন্ত পরিচ্ছন্ন এই গল্পটিতে যে পাথরের কথা বলা হয়েছে, সে পাথরটি কি লেখক তা প্রকাশ করেনি বটে, তবে পাঠকের হয়তো বুঝতে বাকি থাকার কথা নয়, এটি কষ্টের পাথর। যে পাথরে তার অব্যক্ত কষ্টের কথা লেখা আছে, যা না সরালে তার মৃত্যুর কারণ হতে পারে। মানুষ যদি নিজের কষ্টের কথা অন্যের কাছে প্রকাশ না করে, তা মানসিক চাপ বাড়ে। মানসিক চাপের ফলে মানুষের জীবন বিপন্ন হয়। এটি স্বতঃসিদ্ধ এবং বিজ্ঞানসম্মত কথা। এখানে কুবের শহরের সর্বস্ব হারানো মানুষের নিঃশব্দ অন্তর্দহন তারই প্রতিফলন। একটি ব্যাঙ টোকিওকে ভূমিকম্পের হাত থেকে রক্ষা করবে, এটি আরেকটি গল্পে কথা। বড় অদ্ভুত গল্প, অদ্ভুত ব্যাপার। সুপার ফ্রগ সেভস টোকিও গল্পের নাম। গল্পটি মূলত এক মোহাচ্ছন্নতার গল্প। ক্যাটাগিরির বাসায় একদিন এক সুপার ব্যাঙে দেখা পাওয়া যায়, যে কফি চা সব খায় আর
কাটাগিরি সঙ্গে গল্প। এই ব্যাঙটিই টোকিওকে ভূমিকম্প থেকে রক্ষা করবে। গল্পটি হাস্যরসাত্মক হলেও শেষের দিকে এসে বাঁক বদল করে এবং পাঠকের মনে নানা রকম প্রশ্নের খোঁচা দেয়। হাসপাতালে যখন কাটাগিরিকে নার্স ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়াতে চায়, তখন বোঝা যায় স্বপ্ন ও বাস্তবতাকে সে পৃথক করতে পারে না। এখানে মনোবৈকল্যের আভাস পাওয়া যায় এবং কাটাগিরির কষ্টের ছাপ যেন পাঠকের মনেও রেখে যায়। ভূমিকম্পের ভয় ও আতঙ্কের ফলে মানসিক ও স্নায়বিক বৈকল্যের নিবিড় ঘনছায়ায় হানি পি গল্পটিতে লেখক যেন প্রকৃত সত্তাকে উন্মোচন করেছেন। জুনপাই এক গল্পকার, সে ছোট গল্প লিখে এবং গল্পের মাঝেই সে জীবন এবং জীবিকার অনুসন্ধান করে। একটি গল্পে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে, লিখে, কাটাকুটি করে, ঠিক করে। তার প্রিয় দুজন বান্ধবী ত্রিভুজ প্রেমের বিস্তার ঘটে এবং যখন জুনপাইয়ের আরও নিবিড় ঘনিষ্ঠতার সুযোগ আসে, তখন সে আতঙ্ক ও সন্দেহের বেড়াজালে অন্তর্নিবিষ্ট হয়ে যায়, যার কিছুই বলার বা করার থাকে না। জুনপাই জীবনের করুণ ট্র্যাজেডির দিকে এগিয়ে যায়। জুনপাইয়ের সঙ্গে সম্পর্কের সমস্ত তার ছিঁড়ে যায় ওদের। সে নিঃসঙ্গতার নিতল গহ্বরে ধীরে ধীরে তলিয়ে যেতে থাকে। গল্পগ্রন্থটি পাঠ শেষে মন এক প্রকার মহাচ্ছন্নতায় ঢাকা পড়ে, বেদনা সিক্ত হয়। প্রতিটি গল্পের অত্যন্ত দরদ দিয়ে বইটির অনুবাদ করেছেন জে রবিন, হার্ভার্ড ইউনিভার্সিটির জাপানি প্রভাষক। বইটির প্রকাশক ভিনসেন্ট, লন্ডন থেকে। ধন্যবাদ প্রিয় শ্রোতা। আবার দেখা হবে সাহিত্যের অন্য বিষয় নিয়ে। আমরা খুব শীঘ্রই আসছি আপনাদের সামনে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অফুরন্ত শুভ কামনা।